দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কিডনির সমস্যা, তার চিকিৎসা এবং করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আজ আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুস শুকুর, রেজিস্ট্রার নেফ্রোলজি বিভাগ, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করতে পারেন 982405 নম্বরে। ডাক্তার আব্দুস শুকুর, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। স্বাগত আপনাদের, কৃতজ্ঞতা যমুনার প্রতি আর দর্শকদের প্রতি শুভকামনা। সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজ কথা বলবো কিডনি নিয়ে। মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কিডনি, এবং যাকে আসলে মানবদেহের ফিল্টার বলা হয়ে থাকে। তো আমি একটু জানতে চাই, আসলে কিডনিকে এত বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ কেন বলা হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের শরীরে কিডনির সংখ্যা হলো দুটি। এই দুটি কিডনির আমাদের স্বাভাবিকভাবে ধারণা যে কিডনি শুধুমাত্র ইউরিন প্রোডাকশনের জন্য কাজ করে থাকে, বাট অ্যাকচুয়ালি কিডনি যে মাল্টিফাংশনাল অর্গান, এর বহুবিধ কার্যক্রম আছে। এর কার্যক্রমের মধ্যে একটা হচ্ছে এক্সক্রিউটরি ফাংশন, সেখানে হচ্ছে মূত্র উৎপাদন আছে। এর সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন হচ্ছে ইনশিওর দ্য কেমিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য প্লাজমা, শরীরের মধ্যে কেমিক্যাল পিউরিটিটা নিশ্চিত করে। কিভাবে করে? সেটা এক্সক্রেশন অফ ওয়াস্ট প্রোডাক্ট, যে শরীরের মধ্যে উৎপাদিত যে বর্জ্য পদার্থ আছে, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইলেকট্রোলাইট, ইউরিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের অ্যাবাউট 40 to 50 টাইপস ওয়াস্ট প্রোডাক্ট আছে আমাদের শরীরে। সেগুলো হচ্ছে এক্সক্রেশনের মাধ্যমে শরীরটাকে আসলে পিউরিটি নিশ্চিত করে। আচ্ছা, এর পাশাপাশি শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে থাকে, ইমব্যালেন্স যেগুলো থাকে মানে আমরা যদি বলি লবণ পানির যে ভারসাম্যটা রক্ষা করা, লবণ পানির ভারসাম্যতা অবশ্যই নিয়ন্ত্রণ করে, শরীরে প্রয়োজনীয় পানির পরিমাণটা ঠিক রাখে, ইভেন তো প্রেশার নিয়ন্ত্রণ করে কিন্তু কিডনি। আচ্ছা, অর্থাৎ আপনি বললেন যে উচ্চ রক্তচাপ হোক, লবণ পানির ভারসাম্য হোক, ইলেকট্রোলাইটস হোক, সবকিছুর ভারসাম্য কিন্তু রক্ষা করার জন্য কিডনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। আমি একটু পানির কথায় আসতে চাচ্ছিলাম। আপনি বললেন যে আমরা কিন্তু সাধারণত এই কথাটা বলে থাকি, সঠিক পরিমাপে যদি পানি না খাওয়া হয় তাহলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। কথাটি কি আসলে সঠিক, নাকি এটা একটা জাস্ট বলার জন্যই বলা? না না, এখানে সমাজে প্রচলিত ধারণা হচ্ছে যে কিডনি পানি যত বেশি খাবে কিডনি তত ভালো থাকবে। ইহা মানে আদৌ সত্য কথা নয়। প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে, চেক অ্যান্ড ব্যালেন্স। আপনার ব্যালেন্স আছে কিছু সুনির্দিষ্ট রোগ ছাড়া, যেমন কিডনি রোগ, যারা ক্রনিক কিডনি ডিজিজ ভোগে তারা ছাড়া সুস্থ মানুষের জন্য প্রতিদিন পানি পানের একটা লিমিট আছে। সেটা হচ্ছে তার ওজন যত কেজি তার সঙ্গে 30 to 40 ml পার কেজি হিসাব করতে হয় পার ডে। তার ওজন যদি হচ্ছে, আমি কথাটা আরেকটু জানতে চাচ্ছি। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলে দিই। পানির পরিমাণটা হচ্ছে প্রতি কেজির জন্য 30 থেকে 40 মিলিলিটার প্রতিদিন। আচ্ছা, এখন যদি আমার ওজন সাপোজ যদি 70 কিলো হয়ে থাকে, তাহলে 30 কিলো ধরলে 3 7 21 2100 মিলিলিটার। আর এর সর্বোচ্চ লিমিট হবে হচ্ছে 70 গুণ 40 2800 মিলিলিটার। তাহলে আমার প্রয়োজনীয় পানি পানের অনুপাতটাই 2100 থেকে 800 মিলিলিটার হতে হবে। এর কম যদি খাই তাহলে সেটা অপর্যাপ্ত, আর এর বেশি যদি খাই সেটা হচ্ছে অতিরিক্ত। তবে পরিবেশের সাথে কাজের তারতম্যের কারণে অথবা পরিবেশ পরিস্থিতির কারণে পানির পরিমাণ কম বেশি হতে পারে, এটা ফিজিশিয়ান নির্ধারণ করবে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি, যদি কারো কিডনির কোনো ধরনের অসুবিধা বা সমস্যা হয়ে থাকে, তার কি কোনো আগাম লক্ষণ হচ্ছে প্রকাশ পেয়ে থাকবে, বা সে কি করে বুঝবে তার কিডনি আসলে সুস্থ আছে কিনা? আচ্ছা, কিডনির আসলে অসুখ তো অনেক ধরনের অসুখ আছে। কিছু স্ট্রাকচারাল অসুখ আছে, কিছু ফাংশনাল ডিজিজ আছে। এর মধ্যে কিছু কিছু রোগ ব্যতীত অধিকাংশ ক্ষেত্রে কিডনি রোগ যে লক্ষণগুলো থাকে সেটা দীর্ঘদিন পর্যন্ত আসলে সুপ্ত অবস্থায় থাকে। এটি আসলে একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাসিভ আকারে কোনো অসুবিধা ধরা না পড়লে বেসিক্যালি তেমন কোনো সমস্যা ধরা পড়ে না। আচ্ছা, যেগুলো সমস্যা আমরা সচরাচর পাই, যেমন সারা শরীর পানি আসা, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখটা ফোলা দেখা যাবে, চোখের চারপাশ ফুলে যাবে। দিনের আস্তে আস্তে শুরুতে দেখা গেল শরীর এই মুখের পানির পানি কমে যাবে, কিন্তু পায়ে পানি আসে, পেটে পানি আসে, বুকে পানি জমে শ্বাসকষ্ট হয়, প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে, প্রস্রাব লাল হয়ে যেতে পারে, প্রস্রাবে ফমি ইউরিন হয়, অর্থাৎ অ্যালবুমিন যায় প্রস্রাবে, সেকে আমরা বলি যে সাবানের মতো ফেনা ফেনা হয় প্রস্রাবে। এই ধরনের লক্ষণগুলো হয়। এর সাথে সাথে আছে যখন আপনার সিকিড স্টেজে চলে যায়, সেক্ষেত্রে দেখা গেল যে মুখে অরুচি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, সারাক্ষণ বমি হওয়া, এই ধরনের সমস্যা, শারীরিক দুর্বলতা থাকে।
স্টোন যদি থাকে বা ইনফেকশন যদি থাকে তাহলে কিডনি পেটের দুই পাশে তলপেটে তীব্র পরিমাণ ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, কাঁপুনি সহকারে, অতি উচ্চমাত্রার জ্বর, প্রস্রাব বন্ধ হতে পারে। আপনাকে স্টোনের কথা বলছিলেন, কিডনির মানে স্টোনের যে ব্যথাটা এবং অ্যাপেন্ডিসাইটিসের যে ব্যথাটা, এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য করাটা কঠিন হয়ে পড়ে। আপনি আমাদেরকে কি একটু এটার সাথে যে ডিফারেন্সিয়েট কিভাবে করবে, যেটা স্টোনের ব্যথা নাকি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, কারণ দুটি তলপেটের দিকে হয়ে থাকে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যদি হয় তাহলে সেটা সাধারণত পেটের ডান পাশের নিচের অংশে ব্যথা করবে। এই ব্যথার অধিকাংশ ক্ষেত্রেই নাভির চারপাশ দিয়ে শুরু হয়, পরবর্তীতে ডান পাশে নিচের দিকে স্থানান্তরিত হয় এবং সেই ক্ষেত্রে অতি উচ্চমাত্রার জ্বর থাকবে, বমি থাকবে, ব্যথা থাকবে, স্বল্প মেয়াদি আপনার হয়তো সিমটম থাকবে, অল্প কয়েকদিনে হঠাৎ করে শুরু হয়ে যাবে। অন্যদিকে কিডনি পাথরের মধ্যে, কিডনিতে পাথর থাকলে এই ধরনের লক্ষণ পাওয়া যায় না। এটা কোমরের দুই পাশে সাধারণত আমাদের ব্যথা হবে, সেই ক্ষেত্রে উচ্চমাত্রার জ্বর আসবে, কাঁপুনি আসবে। এর সাথে সাথে প্রস্রাবের সমস্যা হবে, যেন প্রস্রাব লাল হয়ে যেতে পারে, প্রস্রাব ইন্টারাপ্টেড হয়ে যেতে পারে, ডিবলিং হতে পারে, অথবা প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, এই ধরনের লক্ষণগুলো থাকবে। এই ব্যথা হলো আপনার রেনাল কোলিকি পেইন, এগুলো সাডেন, সিভিয়ার, ইন্টারমিটেন্ট। হঠাৎ করে ব্যথা শুরু হবে, তীব্র ব্যথা হবে, অসহ্য অসহনীয় ব্যথা, কিন্তু ধীরে ধীরে এই ব্যথা কমে একেবারে নাই হয়ে যাবে। এর পাশাপাশি যদি ইউরিটারিক স্টোন থাকে, অর্থাৎ কিডনি নালিতে যদি কোনো পাথর থাকে, বিশেষ করে সেটা ডান পাশে ইউরিটারে হয়, সেই ব্যথাটা আপনার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের সাথে কোইনসাইড করতে পারে, মনে হতে পারে একই রকম। পার্থক্য করার বুদ্ধি কি? পার্থক্য করার বুদ্ধি হচ্ছে যদি আমরা ইমেজিং করি, যদি আমরা একটা এক্সরে কিউবি রিজিয়ন করি, অথবা দেখা গেল নন কন্ট্রাস্ট সিটি কিউবি করতে পারি, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটা স্টোন পাওয়া যাবে। কিন্তু এর পাশাপাশি ইউরিনে ইনফেকশন পাওয়া যাবে, পাসেল পাওয়া যাবে, লিউকোসাইট পাওয়া যেতে পারে, নাইট্রেট পজিটিভ থাকতে পারে, হেমাচুরিয়া দ্যাট ইজ আরবিসি প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই থাকবে না। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস সিবিসি যদি আমরা নিউট্রোফিলের সংখ্যা টোটাল কাউন্টের সঙ্গে বেশি পাই, ইউরিন ক্লিয়ার, ব্লান্ট ইউরিন থাকে, এক্সরে ভালো থাকে, আমরা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস সাসপেক্ট করতে পারি। খুবই চমৎকারভাবে আমাদেরকে বিশ্লেষণ করে বললেন আসলে অ্যাপেন্ডিসাইটিস এবং কিডনির যে স্টোন, এটা পার্থক্যটা কিভাবে বোঝা সম্ভব। তো কিডনির পাথর নিয়ে একটু জানতে চাচ্ছি যে কাদের মধ্যে কিডনির এই পাথর বা স্টোন হওয়ার প্রবণতাটা বেশি, এটা, এবং পাশাপাশি এর চিকিৎসার ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কোন ক্ষেত্রে আসলে অপারেশনের প্রয়োজন আছে বা ওষুধের মাধ্যমে কি এটা নিরাময় সম্ভব কিনা। ধন্যবাদ। কিডনির পাথর আসলে একটি খুব হট টপিক্সের মতো, এটা খুব গুরুত্বপূর্ণ সেই কারণে যে কিডনি পাথরের চিকিৎসার বহুবিধ দিক রয়েছে। এটাকে ধরেন যদি পিত্তথলির পাথরের সাথে হয়, কম্পেয়ার করেন, কোলিলিথিয়াসের যদি হয়, তার অপশন কি? একটাই, কোলিসিস্টেক্টমি করা, পিত্তথলি কেটে ফেলে দেওয়া। এবং সেই সময় কিন্তু স্টোনের সাথে সাথে মানে গল ব্লাডার ফেলে দিতে হয়। এখন এরকম কিডনিতে যদি আপনার পাথর হয় তাহলে আপনার কি কিডনি সহ ফেলে দেওয়ার অপশন আছে? তা তো নাই, কিডনি রেখেই দিতে হবে। রেখে দিতে হলে তাহলে আপনার কতবার অপারেশন করবেন? যাদের রিকারেন্ট স্টোন হয়, ডিজিজ হয়, প্রতি বছর, 2 বছর, 4 বছর পর পর, আপনি শুনবেন অনেকে 3বার 4বার অপারেশন করেছেন। অনেকে শুনবেন যে নেফ্রোক্যালসিনোসিস হয়, থোকায় থোকায় পাথর থাকে, তাহলে কত পাথর আপনি রিমুভ করবেন? এই দিক বিবেচনা করে আসলে সায়েন্টিস্টরা যেভাবে কাজ করেছেন তাতে দেখা গেল যে আপনার শুধুমাত্র অপারেশন ভিত্তিক আসলে কিডনি ডিজিজের আসলে কোনো ব্যাপার নেই। এখানে মেডিকেল থেরাপি দিয়ে স্পন্টেনিয়াসভাবে আসলে স্টোন রিমুভ হয়ে যায়। এই জন্য স্টোন হয়, স্টোন মানে হচ্ছে যে খনিজ পদার্থের সংমিশ্রণ, একটি পজিটিভ ক্যাটায়ন এবং একটা নেগেটিভ অ্যানায়ন, এর সংমিশ্রণে আপনার হচ্ছে পাথরের সৃষ্টি হয়। এটার কারণ হচ্ছে যে আমরা প্রথম দিকে বলেছি যে ইউরিন দিয়ে বিভিন্ন ধরনের ওয়াস্ট প্রোডাক্ট বের হয়ে যায়, অ্যানায়ন, আয়ন, এগুলো বের হয়ে যায়। যেমন সাপোজ ক্যালসিয়াম ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, ফসফেট যাচ্ছে, ম্যাগনেসিয়াম যাচ্ছে, কোনো কারণে ক্যালসিয়াম এবং ফসফেট যদি জয়েন্ট হয়ে যায় তাহলেই কিন্তু স্টোন হয়ে গেল। এভাবে স্টোন বিভিন্ন খনিজ পদার্থের যেগুলো আছে সেগুলো ক্যালসিয়াম আছে, অর্থাৎ সেটা বের হতে না পারার কারণেই মূলত সেখানে জমাট বেঁধে গিয়ে সেই স্টোনটা ক্রিয়েট হচ্ছে। স্টোনে যে নরমাল যে এগুলোর পরিমাণ থাকে বিভিন্ন আয়নের, এগুলো যদি নরমালের চেয়ে অতিরিক্ত পরিমাণ থাকে, অর্থাৎ নরমাল থাকলেও তার এক্সক্রিশন হতে যদি বেশি সময় লেগে থাকে তাহলে পাথর সৃষ্টি হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যোগ করতে চাচ্ছি, যদি কারো আগে পাথর হয়ে থাকে, পরবর্তীতে চিকিৎসা নিয়েছে, ভালো হয়ে গিয়েছে, তাকে হচ্ছে কি পরামর্শ দেওয়া হয়ে থাকে যে পরবর্তীতে আবার যাতে তার এই পাথরের সমস্যাটা না হয়? আচ্ছা, তাহলে এটার জন্য আমরা আগে ট্রিটমেন্ট অপশনে চলে যাই। ট্রিটমেন্ট অপশনে যাওয়ার আগে আপনার এটা দেখতে হবে, আর ইউরিনারি পরীক্ষা করতে হয়, ইউরিন অ্যানালিসিস দেখতে হবে যেখানে ইউরিন দিয়ে কোনো ধরনের কাস্ট, ক্রিস্টাল কোনো কিছু যাচ্ছে কিনা, অ্যাসোসিয়েটেড ইনফেকশন রক্ত আছে কিনা, আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে কিডনিতে হাইড্রোনেফ্রোটিক পানি জমে আছে কিনা। তার পাশাপাশি নন কন্ট্রাস্ট সিটি, আইভিউ বা এক্সরে কিউবিও অনেক সময় করলে হয়। এই তিনটের যে কোনো একটা করে দেখতে হবে যে এই পাথরের লোকেশনটা কোথায়, তার সাইজ কতটুকু, শেপ কীরকম।
আচ্ছা, এগুলো দেখে যদি দেখা যায় যে তার কিডনিতে পানি জমা আছে, রোগীর সিমটম অনেক বেশি আছে, তীব্র ব্যথা, অনেক বেশি জ্বর, অনেক বেশি পানি জমা থাকে, অবস্ট্রাকশন হয়ে কিডনি নষ্ট হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে বা রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ আর্লি আমাদের অপারেশন করতে হয়। এটা হোয়াট আর মেবি দ্য সাইজ। যদি এরকম কোনো কিছু ইস্যু না থেকে থাকে তখন সাইজের একটা কোশ্চেন আছে। যদি 10 মিলির উপরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অপারেশন ছাড়া বিকল্প অপশন আসলে খুবই কম। ওষুধ দিয়ে সেই সমস্ত ক্ষেত্রে কাজ হতে। আচ্ছা, সেক্ষেত্রে অপারেশন করবার পরে কি হচ্ছে এই সমস্যার সমাধান একেবারে হওয়া সম্ভব? না, আচ্ছা, এটা তো সম্ভব না। তারপরেও হচ্ছে এখানে তার মেডিকেশন চিকিৎসার মধ্যে থাকতে হবে। ট্রিটমেন্ট করতে এখন একজন আসলে দেখলাম যে তার স্টোন আছে, এটা ইউরেটারিক স্টোন আছে, এটা ধরুন 5 to 10 মিলিমিটারের মধ্যে আছে, তার কিডনিতে কোনো পানি যেমন নেই, কিডনির ফাংশন নর্মাল, পেশেন্ট স্টেবল আছে, তখন আমরা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে বলি যে হ্যাঁ ইউ মে প্রসিড। এটা বলা থাকে মেড থেরাপি, মেডিকেল এক্সপালসিভ থেরাপি। এটা 1 মাস থেকে 1.5 মাস দিলে অনেক পাথর রিমুভ হয়। আর যেগুলো টিন স্টোন থাকে, গ্রাভেলস টাইপের নুড়ি পাথরের মতো যে পাথরগুলো থাকে, ছোট ছোট থাকে, সেগুলো তো ধরেন 2-3 মিলিমিটার থাকলে স্পন্টেনিয়াসলি বের হয়ে যেতে পারে। ট্রিটমেন্টের পরে প্রতিরোধের ক্ষেত্রে ট্রিটমেন্টটা করবার পরে তারপর হচ্ছে প্রতিরোধের দিকে আমরা যাব। প্রতিরোধ নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, তবে একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি, বিরতি একটু পরে আমরা নিব। তার আগে একটু জানতে চাই যে কিডনির রোগ এত বেশি বেড়ে যাওয়ার আসলে কি কারণ রয়েছে এর পেছনে? এটা তো আসলে জানা খুবই জরুরি এবং জানার চেয়ে মানাটা আরও বেশি জরুরি। কারণ হচ্ছে আমরা জানি যে কিডনি ডিজিজ হলে, বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়, এটিতে আসলে প্রোগ্রেসিভ ডিজিজ, এটা কিন্তু হোল্ড করে ধরে রাখা যায় না, এটা ট্রিটমেন্ট করে ভালোও করা সম্ভব হয় না। সেই কারণে আমরা যদি এটাকে কিডনি সুরক্ষা করে কিডনিটাকে নিরাপদ রাখতে পারি, সেই জন্য আমাদের প্রতিরোধই কিন্তু সবচেয়ে উত্তম মাধ্যম হতে পারে। প্রতিরোধের ক্ষেত্রে এখন আমাদের দেশে না, পুরো বিশ্বেই দেখা যাচ্ছে যে সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজ, একটা লিডিং কজ অফ ডেথ। পৃথিবীতে মানে 8ম, আমাদের দেশে 8ম কি 7ম। বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 2 থেকে 2.5 কোটি মানুষ কিডনি রোগে এই মুহূর্তে আক্রান্ত। প্রতি বছর নতুন নতুন আক্রান্ত রোগের সংখ্যা হচ্ছে 40,000 থেকে 50,000। এর মধ্যে বিশাল একটা অংশের মানুষ তাদেরকে ডায়ালিসিস পর্যন্ত নিতে হয়। কিন্তু ইকোনমিক্যাল ক্রাইসিস, ফ্যাসিলিটিসের অভাব, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে কিডনি রোগের চিকিৎসার ডায়ালিসিস সেন্টার অভাবের কারণে প্রায় 20%-এর বেশি মানুষ আসলে ডায়ালিসিসও নিতে পারে না। এটি খুবই একটি ভয়াবহ অবস্থা। সেই ভয়াবহ অবস্থা থেকে বেঁচে থাকার জন্য সুরক্ষাই হতে পারে একমাত্র মাধ্যম। সুরক্ষার ক্ষেত্রে আমরা দুইটা বলি, একটা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, একটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন। এখন লাইফস্টাইল মডিফিকেশন মানে কি? আমরা আগে ন্যাচারাল যুগে যেরকম ছিলাম আদিকালে, অথবা ধরেন আজ থেকে 30 বছর, 25 বছর, 40 বছর আগে মানুষের জীবনযাত্রার মান যেমন ছিল, মানুষ আর্লি নাইটে ঘুমাইতে যেত, সুন্দর ঘুম দিত, মানুষ স্ট্রেস কম ছিল, মোবাইল ছিল না, ফেসবুকিং, চ্যাটিং এগুলো রাতের বেলা করার অপশন ছিল না, মানুষ আরামে নামাজ পড়ে ঘুমিয়ে যেত, সকাল সকাল ঘুম থেকে উঠতো, ওঠার পর হয়তো মানুষজন উঠতেন অথবা সারাদিনে কায়িক পরিশ্রম বেশি করতেন। এখন আমাদের কায়িক পরিশ্রম যেহেতু অনেক কমে গেছে, যান্ত্রিক পদ্ধতিতে আমাদের চলাফেরাটা বেশি, সেক্ষেত্রে কিডনি সুরক্ষার জন্য প্রথম কোশ্চেন হলো, আমরা রাত থেকে যদি শুরু করি, একটা ফ্রেশ তিনি ঘুম দিবেন, স্ট্রেস নেবেন না, রাতের বেলা পুরোপুরি ঘুমানোর চেষ্টা করবেন সুন্দর মতো। ঘুম থেকে উঠে সকালবেলা আধা ঘন্টা আপনার ওয়াক্স ফর কিডনির জন্য হাঁটতে হবে। এটা 30 মিনিট পার ডে, প্রতিদিন 30 মিনিট। তবে যদি তার সিকিডি ডিজিজ থাকে, কার্ডিয়াক কোমরবিডিটি থাকে, আনস্টেবিলিটি থাকে, সেই ক্ষেত্রে ফিজিশিয়ানের পরামর্শের জন্য হাঁটবেন। তারপরে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের যেটা দেখা গেছে, আপনি দেখবেন খেয়াল করে যে ইকোনমিক্যাল যে আমাদের সিচুয়েশন, এই বিষয়ে আরো শুনবো। আমরা আপনার কাছ থেকে জানছিলাম যে আসলে কিডনি রোগ প্রতিরোধ করবার জন্য কি করা যায়, এবং পাশাপাশি আমি জানতে চাই তরুণদের মধ্যে কিন্তু এখন কিডনি রোগের সমস্যা অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে আমরা কিন্তু কিডনি পাথর নিয়ে যে কথাগুলো বলছিলাম সেটিও কিন্তু দেখা যায়। তো আমাদের তরুণদেরকে আপনি কি বার্তা দিতে চান যে ভবিষ্যতে এই যে কিডনি রোগটা সেটা যাতে প্রতিরোধ করতে পারে, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ। এটি বেশ ভালো একটা কোশ্চেন, কারণ যেহেতু চিকিৎসা নেই, প্রতিরোধী সর্বোত্তম পন্থা। সেক্ষেত্রে কিডনি সুরক্ষার জন্য প্রতিরোধী হতে পারে আমাদের একমাত্র অবলম্বন। সেক্ষেত্রে আপনার বিরতির আগে যা বলছিলাম যে খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং জীবনযাত্রার মানের পরিবর্তন। জীবনযাত্রার মানের পরিবর্তন মানে সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট ওয়াক্স ফর কিডনির জন্য তিনি হাঁটবেন। হাঁটার পর সারাদিনে খাদ্যাভ্যাস যেটা জরুরি, যা বলছিলাম যে ইকোনমিক্যাল অবস্থা যদি কল্পনা করা যায়, সে তুলনায় বাংলাদেশের মানুষের কিন্তু ফুড হ্যাবিট অনেক শক্তিশালী। কিন্তু আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে, আমাদের দেশের মানুষের যত খাবার আছে, আপনার যে ঘরে ঘরে দেখবেন কেকের দোকান, পেস্ট্রির দোকান, রেস্টুরেন্টের দোকান, অথবা রেস্টুরেন্টগুলো যা আছে, এদের সব খাবারের উৎসই কিন্তু মেইনত হাই সোডিয়াম। ডিফারেন্ট টাইপ সল্ট তার ইউজ করে থাকে, ফুড এডিটিভস তার অ্যাড করে থাকে। এবং আমাদের দেশের বাচ্চারা এখন যা খায়, ফাস্ট ফুড, ড্রিঙ্কস, প্রিজারভেটিভ, আপনার এই সমস্ত প্রক্রিয়ার যে খাবারগুলো, এগুলোর প্রতি কিন্তু অ্যাফেকশন।
ফ্রোজেন ফুড প্রচুর পরিমাণ চলে, সি ফুড প্রচুর পরিমাণে চলে। বাচ্চারা মাংস ছাড়া খায় না, সারাদিন ধরে হাঁটাহাঁটি মানে একটুও করে না। যাদের ডে শিফটে পড়াশোনা করে বাচ্চারা তো 10টা 11টায় ঘুম থেকে ওঠে না, আবার ঘুমায় দেখা গেলো রাত 2টো 3টের সময়। তাদের ফ্রেশ ঘুম হয় না, সারাদিন ঘুম ঝিনুঝিনি ভাব নেয়, এবং যে এলোমেলো খাবার দাবার এগুলো খুব জরুরি। আমাদের আসলে দরকার হচ্ছে কয়েকটি কথা। বিষয় হলো যে খাদ্যাভ্যাসের জন্য এবং জীবনযাত্রা মানবদের ছোট ছোট কয়েকটা পয়েন্ট আছে। প্রথম কথাই হচ্ছে তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে পরিমিত পানি, নিয়ম মতো পানি আমাদেরকে পান করতে হবে। 2 নম্বর, খাবারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য আমাদের গ্রহণ করা উচিত। সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের অতিরিক্ত পরিমাণ লবণ, চিনি বা মিষ্টি জাতীয় খাবার, এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলে আমাদেরকে রেশিও অনুপাতে আমাদের খাবার উচিত। আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা 3টা, প্রোটিন, এরপরে আমাদের হচ্ছে লিপিডস এবং ফ্যাট, এই 3টা আনুপাতিক হারে যেরকম প্রয়োজন গ্রহণ করা, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গ্রহণ করা। আবার যারা ডায়েট করে দেখবেন তারা সকল মানে কিটো ডায়েটে চলে যায়, তাদের প্রোটিন টোটালি বন্ধ থাকে, তারা শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট চলে যায়। তাহলে মেজরগুলো কোথায় পাবে? আপনার কাছ থেকে অনেক কিছু আমরা আজকে জানলাম, তবে আরো অনেক কিছু জানবার ছিল, তবে সময় হচ্ছে আমাদের এখন এই অনুষ্ঠানটির শেষ দিকে একেবারে চলে আসছি। আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, তবে আজকের মতো এখান থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ যমুনা টিভিকে, আর সকল দর্শক মণ্ডলীর প্রতি রইল শুভকামনা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।